চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুরে কংগ্রেসের ওপর হামলা, কাঠগড়ায় তৃণমূল। ভোটের রেশ কাটতে না কাটতে এবার রক্ত ঝরল বহরমপুরে। উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন বহরমপুর কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। অভিযোগ, দলীয় কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে শাসক দলের কর্মীরা। এই ঘটনায় একজন গুরুতর জখম সহ মোট 4 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, তীব্র গরমের মধ্যে নির্বাচনের কাজ করার সময় স্থানীয় বাসিন্দারা সৌজন্যবশত কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে ফ্যানের হাওয়া দিচ্ছিলেন। অভিযোগ, সেই দৃশ্য দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে তৃণমূলের স্থানীয় কর্মীরা। ঠিক আছে, আমি হসপিটালে আমি নিজেই যাচ্ছি, তাদেরকে আমিও বলবো বাচ্চাদের দুর্বৃত্তদের পিটিয়ে তাড়িয়ে দেওয়া হবে এখান থেকে। আপনারা রুখছেন না বলে আরো হচ্ছে, রুখতে হবে। না জান ভয় করছে, ঘৃণা আর ওদের এই মন্দিরের পক্ষ ইনি কংগ্রেস কর্মী কি তৃণমূল কর্মী আমি কিন্তু জানি না। আমি এই জন্য আসিনি যে কংগ্রেস কর্মীকে মেরেছে। আমি এই জন্য এসেছি, একটা সাধারণ মানুষের পরিবারের উপরে হামলা হয়েছে। এখানে কালকে যখন প্রবলেম হচ্ছিল বুথে, তখন আমি এসেছিলাম। এখানকার মানুষদের ভোট দেওয়ার অধিকার যাতে সুরক্ষিত হয়, তার জন্য নির্বাচন কমিশনের কথা বলে এদের ভোটার লিস্ট ইস্যু করার ব্যবস্থা করেছিলাম। এখানে এত স্লো ভোট হচ্ছিল যে মানুষ এখানে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছিল না। আমি সেই জায়গাটা এসে তাদের ভোট দেওয়ার ব্যবস্থাকে সুনিশ্চিত করেছিলাম। এই সময়টা যখন চলছে, তখন আমি কিছুক্ষণের জন্য মন্দিরের গেটের সামনে বসেছিলাম, কারণ দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। সমস্ত লাইন ভোটারদের লাইনের মাঝখানে ডিস্টার্ব করা উচিত না আমার। আমি তাই ভোটারদের লাইন থেকে দূরে গিয়ে এই মন্দিরের সামনে একটু বসেছিলাম, কিচ্ছু করিনি, মন্দিরের মধ্যেও ঢুকিনি। মন্দিরের যারা মালিক তারা ওইখানটায় গিয়ে বললো আপনি বসে আছেন, একটা ছোট ফ্যান দিল। এই ফ্যানের হাওয়াটা খালি নিয়েছিলাম আমি, তাও বলেছিলাম ফ্যান দেওয়ার দরকার নেই। আমাকে জল খাবার দিতে এসেছিল, আমি বলেছি না কিছু দরকার নাই, আপনারা যান, ফ্যানটাও দরকার না। তাহলে বললো না, একটু ফ্যান দিলাম। ঠিক এইটুকু, ঠিক এই অপরাধে যেহেতু আমি ওকে ফ্যানটা দেওয়া দিয়েছে, সেই অপরাধে আজকে তাদের বাড়ির পরে হামলা হলো। এরা কেউ কিন্তু, আমি দাবি করছি না তারা কংগ্রেসের লোক, আমি দাবি করছি না। আমি বলছি এটা সাধারণ মানুষ, একটা কংগ্রেসের লোক নয়, এরা সাধারণ মানুষ। তাদের উপরে কেন হামলা হবে? তাদের বাড়ির মেয়ে দেখুন, একটা তাদের বাড়ি 2-3টে বোন, তারা একটা সুন্দর বাচ্চা কালকে আমার সঙ্গে হাত মেলালো এখানটায়, তাকে আমি আদর করলাম। সেইটা এরা সহ্য হলো না। 2-4টে শুয়োরের বাচ্চা ক্রিমিনাল আসে এখানটায়, এই পুলিশের মদতে আর তৃণমূলের মদতে যা খুশি তা করে মনে করছে। এখানকার মানুষকে সংঘবদ্ধ করে এই দুর্বৃত্তদের মোকাবেলার রাস্তায় নামতেই হবে, নাহলে এই এলাকার মানুষ আগামী দিনে আর সুস্থ স্বাভাবিক থাকতে পারবে না। আমরা এই মানুষের স্বার্থে আমি নিজে থাকবো। আমি আবার কালকে সকালে আসবো, আবার কালকে দুপুরে আসবো, আবার কালকে সন্ধ্যেতে আসবো। আমি পালিয়ে জানাবার লোকটা। এখন আমি হসপিটাল যাব, সেখানে তাদের সাথে দেখা করব, পুলিশের কাছে এফআইআর লজ করাবো, অ্যারেস্ট করানোর ব্যবস্থা করাবো। সব শেষে বলছি, এলাকার মানুষ ঐক্যবদ্ধ হন, ঘরে ঘরে লাঠি বল্লম নিয়ে আপনার প্রস্তুত থাকুন। দুর্বৃত্তরা আসলে পাল্টা আক্রমণে নামুন আপনারা, তাহলে বাঁচার কোনো রাস্তা নাই আমাদের। আর আমরা আপনার সঙ্গে থাকবো। এখানে প্রশাসন বলে কিছু নেই। এখানকার পুলিশ যেগুলো আছে নিচের তলায়, সব দালালি করে এদের। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী আছে, কেন্দ্রীয় বাহিনীকে পথ দেখাবে কে? কেন্দ্রীয় বাহিনীকে আসামিটাকে চেনাবে কে? তাই জন্য বলছি কথাটা। আমি কেন্দ্রীয় বাহিনী দোষ দিচ্ছি না। কেন্দ্রীয় বাহিনী ভোট করিয়ে সুস্থ হবে, স্বাভাবিক হবে, সেটা আমরা খুশি। এই সব ক্রিমিনালদের কোথায় তাদের ডেরা, কোথায় তারা থাকে, কোথায় মদ খায়, সব লোকাল পুলিশ জানে। এই লোকাল পুলিশগুলো এখনো তৃণমূলের দালালি করছে। তাই ওপরের থেকে এই ব্যবস্থা করা যে সম্ভব নয়, নিচে থেকে করতে হবে। আমি সবটার নাম জানি না, মেঘনাথটা আমি জানি, আইডেন্টিফাই করতে পেরেছি, তাই বলছি। তো তারপর ওখানে ডিরেক্টলি বাবাকে মারতে আসে, সেখানে আমার হাজবেন্ড আর আমার বোন ছিল, তো তারা আটকায়।
আর তখন আমার বোনের সঙ্গে কথা হয়, কথা কাটাকাটিতে বোনকে ব্যাট টাচ করে, আর বোন তখন 2 চড় মারে। তখন বোনকে বলে যায় যে আমি দেখে নেবো, বেরোস, গুলি করে মেরে দেবো, এরকম বলে। তো তারপরে তার কিছুক্ষণ তখনই এরকম মানে উকিলের সঙ্গে কথা বলছিল বোন যে কি করা যেতে পারে, এরকম করে গেছে। তো এর কথা বলতে বলতেই বেশ মিনিট খানিক পর, কতটা বাজবে তখন, আধ ঘন্টার মতো পর এই গেটে এসে বিশাল চিৎকার চেঁচামেচি শুনি। আমি ছিলাম ওই বাড়িতে তখন, ওই কেসটা হওয়ার পরে আমি শোনার পর এলাম। তখন এসে 5 মিনিট পর দেখছি এই গেটে বিশাল জোরে লাথি মারছে, এখানে গেটটা ভেঙেছে। তারপর এখানে সবাই ছিল, জেঠুর বাড়ির বাচ্চা, 3টে বাচ্চা, সবাইকে গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে, অনেক মেয়েকে ব্যাট টাচও করেছে, আমার বোনের জামা ছিঁড়ে দিয়েছে। আমার জেঠুর তো ওখানে একটা বেসিন পড়েছিল, মাথায় এমনভাবে মেরেছে, ওটি হচ্ছে এখন জেঠুর। আর ভোট চলাকালীন, ভোটের ঠিক ভোট যখন শেষ হব তখন স্যার এসেছিলেন, অধীর স্যার এসেছিলেন। তো মন্দিরে ওখানে অনেক ভিড় ছিল, মন্দিরে ওখানে বসেছিলেন। তো ওখানে পাখা টাকা চলছিল, তো আমি পাখাটা শুধু ওনার দিকে ঘুরিয়ে দিই। উনি বলেছিলেন যে এখানে অনেক মানুষ আছে, আমি হাওয়া খাবো না। তো আমি বলেছিলাম ঠিক আছে, সবাই খাবে, এই কথাটা আমি বলেছিলাম। তো তারপরে কেউ জল খাওয়ায় ওনাকে, এরকম জল দেওয়ার চেষ্টা করে, উনি নেন না। যাই হোক, তো ওখানে উপস্থিত ছিল পাপাই ঘোষের মা, দিদা আর বোন, এসে সব পাশে বসে একদম কূটনীতিবিদ করে গেছে, ওখানে দেখে গেছে, আর কুটকুট করে ওখানে গিয়ে বলেছে, কথাটা হয়তো বলতে খারাপ লাগছে, ঠিক আছে, ওখানে গিয়ে লাগিয়েছে। দিয়ে এখন ওই মেঘনাদ আবার হুমকি দিয়ে গেছে বোনকে, বলেছে যে অধীর কি করবে দেখে নেবো, এরভাবে বলে। হ্যাঁ অবভিয়াসলি, তো পাপায়েরই গুন্ডা, পাপায়েরও গুন্ডা ওটা। নারুগোপালের গুন্ডা পাপাই, আর পাপায়ের গুন্ডা মেঘনাদ। আমার বোন, আমার দিদি, জেঠু। হ্যাঁ আমার দাদা আছে, আমার দাদা। ওদের যাবজ্জীবন হোক, শাস্তি হোক, ওইভাবে এফআইআর করলাম। এর আগে একটা কেস হয়েছিল, ছাড় পেয়ে গেছে, বেলেবেল কেস হয়ে গেছে ব্যাপারটা। তো যাই হোক, ওরা উল্টে ফলস কেস দিয়েছিল। তখন তাও আমি ভেবেছিলাম যে দেখি আইনের ক্ষমতাটা নিজের হাতে এখন না করে আইনের ক্ষমতাটা দেখি। আইনের ক্ষমতা দেখা হয়ে গেছে, আর একটা দিন ওয়েট করব। এদের মারের বদলে মার না হলে হবে না। আমাদের সিকিউরিটি কথা, আমি সার্ভিস করি, আমার বোন সার্ভিস করতে চলেছে, ঠিক আছে, আমি বেরোবো কি করে রাস্তাঘাটে? প্রিয়া ঘোষ।